ভারতের ইতিহাসে ঘৃণ্য খলনায়কদের তালিকা তৈরি করলে সবার উপরেই থাকবে রবার্ট ক্লাইভের নাম। ক্লাইভ মূলত এই উপমহাদেশে আসেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক পুচকে এজেন্ট হিসাবে। তিনি ব্রিটিশ সরকারে কেউ তখন ছিলেন না, কিন্তু চলে যাবার সময় রবার্ট ক্লাইভ হয়ে উঠেছিলেন একজন মাল্টি মিলিয়নিয়ার। তারই একক কৌশলে ডিভাইড অ্যান্ড রুল নীতিতে ভারতবর্ষই জয় করে নেয় ব্রিটিশরা। দক্ষিণ এশিয়ার একটা বিশাল অংশ, অর্থাৎ আজকের ভারত, পাকিস্তান ও বাংলাদেশ অঞ্চল অধিকার করার জন্য এই রবার্ট ক্লাইভকে কৃতিত্ব দেয় ব্রিটিশরা। দাবার ঘুঁটির মতো একের পর এক চাল দিয়ে ভারতবর্ষের ধনীতম রাজ্য বাংলার দখল কিভাবে নিয়েছিলেন ক্লাইভ, যে বাংলা তখন ব্রিটেনের চেয়েও ধনী ছিল। চলুন জেনে নেই সোনার চামচ মুখে দিয়ে জন্ম নেওয়া রবার্ট ক্লাইভের কাহিনী, রবার্ট ক্লাইভের উত্থানের কাহিনী, কিভাবে তার পতন হয়েছিল। সবই জানবো আজকের এই ভিডিওতে। 1725 খ্রিস্টাব্দের 25শে সেপ্টেম্বর ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডের শ্রপশায়ার কাউন্টির উত্তরাংশের মার্কেট ড্রাইটন নামক শহরে ক্লাইভ পরিবারে জন্মগ্রহণ করেন রবার্ট। তার বাবার নাম ছিল রিচার্ড ক্লাইভ এবং মায়ের নাম রেবেকা গ্যাস্কেল ক্লাইভ। রবার্ট ক্লাইভ ছিলেন তার পিতামাতার 13টি সন্তানের মধ্যে বড়। শৈশবে তিনি তার মাসির কাছে প্রতিপালিত হন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে চাকরি নিয়ে যারা বিলেত থেকে ভারতে এসেছিলেন তাদের বেশিরভাগই ছিলেন বিলেতের নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর। বিলেতে ভালো কোনো কাজ জোটাতে না পেরে বা সে যোগ্যতা তাদের ছিল না বলেই এই শ্রেণীর চোখ থাকতো ভারতের সম্পদের দিকে। কিভাবে ভারতে গিয়ে দুটো টাকার মুখ দেখা যায় এবং তাড়াতাড়ি পয়সা কড়ির মালিক হওয়া যায়, এই ছিল তাদের আজন্ম লালিত স্বপ্ন। পলাশি ষড়যন্ত্রের নায়ক রবার্ট ক্লাইভের কথাই ধরুন। তিনি 1743 সালে ভারতে এসেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানির চাকরি বাগিয়ে। পরবর্তী সময়ে 14 বছরের ব্যবধানে 1757 সালে তিনি বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে হারিয়ে ভারতের প্রভু বনে গিয়েছিলেন। অথচ রবার্ট ক্লাইভের পেছনের জীবনের দিকে তাকালে দেখা যাবে তার প্রাতিষ্ঠানিক কোনো পড়াশোনা ছিল না। পাড়ার মস্তান হিসাবে তার বেশ নামডাক ছিল। ক্লাইভের বাবার মেজাজ অনেক গরম ছিল, যা উত্তরাধিকার সূত্রে ক্লাইভও পেয়ে যান। কিশোর বয়স থেকে ক্লাইভ মারামারি পছন্দ করতেন, এমনকি পাড়ার ছেলেদের নিয়ে গ্যাং বানিয়ে মানুষকে উত্ত্যক্ত দোকানপাট ভাঙচুর করতেন ক্লাইভ। কম বয়সে ক্লাইভ অনেক নির্ভীক প্রকৃতির ছিলেন। তিনি প্রায় চার্চের উঁচু টাওয়ারে উঠে লোকজনকে ভয় দেখাতেন। ক্লাইভের খারাপ ব্যবহারের জন্য তাকে স্কুল থেকে কয়েকবার বের করে দেওয়া হয়। বিভিন্ন স্কুলে তাড়া খেয়ে কোনোরকম স্কুল শিক্ষাতেই শিক্ষিত ছিলেন ক্লাইভ। এই অপদার্থ ছেলের একটা গতি করতে বাবা রিচার্ড ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন এবং ছেলের জন্য একটি চাকরি জোগাড় করতে সমর্থ হন। সেই অপদার্থ কিন্তু চতুর ছেলেটি মাত্র 19 বছর বয়সে সমুদ্র পাড়ি দিয়ে ভারতে পা রাখেন। প্রথম 2 বছর বিক্রয় সহকারী হিসাবে কাজ করেন, পাশাপাশি কোম্পানির বিভিন্ন সরবরাহকারীদের সঙ্গে দরদাম করা, হিসাব রাখা, পণ্যের মান পরীক্ষা করা ইত্যাদি কাজ করতেন। সেই সময় তিনি একটু একটু বই পড়া আর লেখালেখিতে মনোযোগ দেন। 1746 সালে মাদ্রাজে প্রথম কর্ণাটক যুদ্ধে ফরাসিরা ইংরেজদের পরাজিত করে এবং সব বন্দীকে শপথ করায় যে তারা আর কখনো ফরাসিদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিতে পারবে না। সেই বন্দীদের মধ্যে ক্লাইভ সহ আরো কয়েকজন এর বিরোধিতা করেন এবং ফরাসি বাহিনীর বন্দিত্ব থেকে পালিয়ে প্রায় 50 মাইল দক্ষিণে ইংরেজ সেন্ট ডেভিস দুর্গে চলে আসেন। ক্লাইভের এই বীরত্ব মেজর স্টিঙ্গার লরেন্সের নজরে আসে এবং ক্লাইভকে ব্রিটিশ সেনাবাহিনীতে নিয়োগ দিয়ে কমিশন দেওয়া হয়। সেই থেকেই ক্লাইভের শুরু। অসংখ্য যুদ্ধ জয়, কূটনৈতিক চাল এবং লিডারশিপ ক্লাইভকে কমান্ডার ইন চিফ অফ ইন্ডিয়া বানিয়ে দেয়। মেজর জেনারেল ক্লাইভ বাংলা জয় করে বনে যান ক্লাইভ অফ ইন্ডিয়া। ক্লাইভ ব্রিটিশ সামরিক ইতিহাসে এক বিতর্কিত ব্যক্তি। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে লাভবান করা, রানীর ভান্ডার সম্পদে ভরে দেওয়া সহ ভারতে ইংরেজ সাম্রাজ্যবাদের সূচনাকারী হিসাবে ক্লাইভ ইতিহাসের পাতা দখল করে আছেন। ক্লাইভ ভারত থেকে 3 লাখ পাউন্ডের সম্পত্তির মালিক হয়ে মাঝখানে বিলেতে ফিরে আসেন। বিলেতে এসে রাজনীতি শুরু করেন এবং 1761 সালে মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হন। 1762-63 সালে শ্রিউসবারি এলাকার মেয়রও ছিলেন। ক্লাইভের পড়াশোনার ঝুলিতে কোনো ডিগ্রি না থাকলেও 1960 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টর অফ সিভিল লয়ের ডিগ্রি প্রদান করে। তৃতীয়বার ভারত সফরের পরে 1767 সালে পুরোপুরি ইংল্যান্ডে ফিরে আসেন ক্লাইভ। 1769 থেকে 1773 সালে বাংলায় দুর্ভিক্ষে প্রায় 1/3 মানুষ মারা যায়, যার পেছনে ক্লাইভের অসামঞ্জস্য বাণিজ্য আর কর আরোপের প্রভাব ছিল। এজন্য ক্লাইভকে দায়ী করে ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা হয়েছিল। মাত্র 49 বছর বয়সেই ক্লাইভ মারা যান। ক্লাইভের মৃত্যুতে কোনো তদন্ত হয়নি এবং ধারণা করা হয় তিনি নিজের গলা কেটে আত্মহত্যা করেন। আবার কেউ কেউ বলেন অতিরিক্ত আফিম সেবনে তিনি মৃত্যুবরণ করেন। লেখক জোয়ান ওয়াটনি তার ক্লাইভ অফ ইন্ডিয়া বইতে লিখেছিলেন, ক্লাইভ অতিরিক্ত মাদক সেবনের ফলে হার্ট অ্যাটাকে মারা যান।
আরেক ইংলিশ লেখক উইলিয়াম ডেলরিম্পল দ্য এনার্কি দ্য রিলেন্টলেস রাইজ অব দ্য ইন্ডিয়া কোম্পানি বইয়ে লিখেছিলেন, ক্লাইভের নিজ কৃতকর্ম এবং তার বিভিন্ন অপরাধ মাধ্যমে যে সম্পদ আর খ্যাতি আহরণ করেছিলেন, সেই অপরাধ বোধ তাকে ভেতরে ভেতরে তাড়া করে বেড়ায়, যার দরুন তিনি গলা কেটে নিজেকে শেষ করে দেন। তিনি আরও লেখেন, ক্লাইভ এমনই বর্ণবাদী আর সমাজপতি ছিলেন যাকে ভারত ও ইংল্যান্ড উভয় জায়গার মানুষই ঘৃণা করত। ক্লাইভ মিলিয়ন মিলিয়ন মানুষ হত্যার মূল হোতা ছিলেন। তাই তো 18শো শতাব্দীতে কেউই ইংল্যান্ডে রবার্ট ক্লাইভের মূর্তি বানানোর কথা চিন্তা করেনি বা স্বপ্নেও ভাবেনি। 19 শতকের গোড়ার দিকে এসে ক্লাইভের মূর্তি তৈরি হয় তার জন্মস্থান সিউসবারি শহরে। পলাশির যুদ্ধের সময় ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া ক্লাইভের বয়স ছিল মাত্র 32 বছর। 30-এর দরজায় পা রাখা মানুষটি 190 বছরের জন্য স্বাধীনতার সূর্য হরণ করে নেন বাংলার তথা ভারতবর্ষের। এক দেশের খলনায়ক যেমন অন্য দেশের নায়ক, এখানে তেমনই ক্লাইভ এই কাজের জন্য ব্রিটেনে হয়েছিলেন সমাদৃত। কারণ আর যাই হোক, তার স্বার্থ পূরণ হোক আর যাই উদ্দেশ্য থাকুক না কেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ব্রিটিশদের লাভই হয়েছিল। তবে তাকে অপমানে গ্লানি নিয়ে মরতে হয়েছিল শেষ পর্যন্ত। নিরপেক্ষ ইতিহাসে তাই রবার্ট ক্লাইভ একজন বিতর্কিত চরিত্র আর উপমহাদেশের বুকে একজন খলনায়ক।